অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা নিয়ে প্রশ্ন, সিপিডির কার্যক্রম স্থগিত করার দাবি। সর্বোচ্চ সক্ষমতা এলপিজি আমদানিতে ব্যবসায়ীদের আহ্বান বিইআরসির। গ্রাহকের সাথে অন্যায় করেছে তিতাস, অভিযোগ ক্যাব সভাপতি। লালমনিরহাটে স্বল্পমেয়াদী পেঁয়াজ ও রসুনের বাম্পার ফলন, বাজার দর চড়া, লাভবান হচ্ছেন কৃষকরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা কার স্বার্থে হয়েছে এমন প্রশ্ন তুলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। এটি কোনো চুক্তির পূর্ব শর্ত কিনা সেই প্রশ্ন তুলেছে সংস্থাটি। ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন সংস্থাটির জ্বালানি বিশেষজ্ঞরা। এই মহাপরিকল্পনার কার্যক্রম স্থগিতের দাবিও জানায় সংস্থাটি। 2023 সালে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান বা আইইপিএমপি নামে বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা করে বিগত আওয়ামী লীগ সরকার। তবে চাহিদা নিরূপণের ত্রুটি, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে ভুল সমাধান, এলএনজি আমদানিতে অতিরিক্ত নির্ভরতা সব মিলে সেই মাস্টার প্ল্যান জ্বালানি খাতকে ঠেলে দিয়েছে গভীর সংকটে। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সেই আইইপিএমপি সংশোধনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় তৈরি করে এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বা ইপিএসপিএমপি 2026-2050 মহাপরিকল্পনার খসড়া। কিন্তু নতুন পরিকল্পনাতে বড় ধরনের ত্রুটি দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সংবাদ সম্মেলনে যা তুলে ধরেছে সিপিডি। এই নতুন মহাপরিকল্পনা উত্তর দিতে পারিনি, বরঞ্চ আমাদের মনে হয়েছে যে আরো নতুন করে নতুন গুরুতর প্রশ্নের এবং অভিযোগের আমাদের কাছে উদয়মান হয়েছে। দেশের গড় জিডিপি বিবেচনায় 2040, 2045 ও 2050 সালে বিদ্যুৎ চাহিদার প্রাক্কলন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের নতুন মাস্টার প্ল্যানে। তবে এই প্রাক্কলন অবাস্তব বলছে সিপিডি। সংস্থাটির দাবি, এই মহাপরিকল্পনায় কম গুরুত্ব পেয়েছে নবায়নযোগ্য জ্বালানি ও স্থানীয় গ্যাস উত্তোলনের বিষয়টি। একে এলএনজি নির্ভর নীতি বলে মনে করছে প্রতিষ্ঠানটি। কেন এই মহাপরিকল্পনার ভিতরে মিশন এবং ভিশনে কেন যথাযথভাবে নবায়নযোগ্য জ্বালানির রিফ্লেকশন নেই? আমরা এই 60,000 মেগাওয়াট বিদ্যুৎ কোথায় রাখবো? আপনারা কে ব্যবহার করবেন এত বিদ্যুৎ? আমাদের হিসেবে তো দরকার মাত্র এর অর্ধেক বিদ্যুৎ হলেই আমাদের 2050 সালের যে আমাদের চাহিদা সেটা মিটে যাওয়ার কথা। সুতরাং আমাদেরকে সেইভাবে আমাদের এনার্জি প্ল্যান করা দরকার। নির্বাচনকে সামনে রেখে কারো স্বার্থ রক্ষায় এমন ত্রুটিপূর্ণ বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা করা হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছে সিপিডি। অন্তর্বর্তী সরকার মাত্র 1 মাস সময়কালের আগে যখন তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, কেন তাড়াহুড়া করে এই মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ? অংশীজনদের সাথে আলোচনা না করে এই মহাপরিকল্পনা পাশ করা হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের রূপান্তর নয় বরং ভয়ঙ্কর পরিণতি হবে। তাই এটি স্থগিত করার দাবি জানিয়েছে সিপিডি। সাথে যেটা দাঁড়িয়েছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সর্বোচ্চ সক্ষমতা এলপিজি আমদানিতে ব্যবসায়ীদের আহ্বান জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রাজধানীতে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোয়াব আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান সংস্থাটির চেয়ারম্যান। এ সময় ক্যাবের সভাপতি বলেন, গ্যাস সরবরাহ না করেও গ্রাহকদের কাছ থেকে অন্যায়ভাবে বিল আদায় করছে তিতাস। গত নভেম্বর থেকে শুরু করে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় জ্বলে না রান্নার চুলা। একই অবস্থা হোটেল রেস্তোরাঁতেও। কিন্তু মাসে মাসে ঠিকই পরিশোধ করতে হচ্ছে তিতাসের বিল। একে প্রতারণার শামিল বলছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ক্যাবের সভাপতি বলেন, তিতাস ঠিকঠাক গ্যাস সরবরাহ করলে এলপিজির উপর এত চাপ পড়তো না। তার অভিযোগ, গ্যাস চুরি ঠেকাতেও তিতাসের কোনো কার্যকর পদক্ষেপ নেই। প্রত্যেকটা আমাদের যারা পাইপলাইনে গ্যাস আছে, কোনো জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, 1100 টাকা বিল নিচ্ছে। হয় এটা ভোক্তার সাথে প্রতারণা। তিতাস গ্যাস বলছে যে তাদের এটা চুরি হয়, চুরি বন্ধ করার দায়িত্বটা কার? এবং তারা যে মেইন যে আপনার গ্রিড লাইন, সেখান থেকে পাইপ দিয়ে বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় আপনার গ্যাস দিয়েছে। এই সময় এলপিজি ব্যবসায়ীরা বলেন, এ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নীতিমালা সংস্কার জরুরি। হাউস হোল্ডে, ট্রান্সপোর্ট সেক্টরে, ইন্ডাস্ট্রিতেও
ক্রমশই এলপিজির ব্যবহার বাড়ছে। 80% এলপিজি অ্যাকচুয়ালি হাউস হোল্ডেই ব্যবহৃত হচ্ছে। আমরা কেন এই বেস্ট প্র্যাকটিসগুলো আমরা করতে পারছি না? কোথায় আমাদের সমস্যা? লোয়াপকে দায়ী করার কোনো দায়িত্ব থাকে না। আরেকটা ব্যাপার বলি, প্রাইসিং কিন্তু লোয়াপ করে না, প্রাইসিং করে বার্ক। চলমান গ্যাস সংকট নিরসনে ব্যবসায়ীদের সর্বোচ্চ সক্ষমতায় এলপিজি আমদানির আহ্বান জানান বিইআরসির চেয়ারম্যান। তিনি বলেন, চলতি মাসে 1.5 লাখ টন এলপিজি আমদানি হলে এবং ফেব্রুয়ারিতে আমদানি অব্যাহত থাকলে রমজানে গ্যাসের সংকট হবে না। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ পুরো তথ্যটা আমার কাছে আসে নাই, আজ চলে আসবে হয়তো। তো যদি ওনারা জানুয়ারিতে 1,50,000 টন এনশিওর করতে পারেন এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন, তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে জ্বালানি খাত নিয়ে স্পষ্টতা দেখার প্রত্যাশা জানান বক্তারা। সাপ্লাই অনেক বেশি আমাদের অপারেটর। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে নিম্নমুখী পুঁজিবাজারের সূচক, তবে সার্বিক লেনদেন কিছুটা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 7.52 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,958 পয়েন্টে। 1.97 পয়েন্ট কমে ডিএসই এর সূচক দাঁড়িয়েছে 995 পয়েন্টে। তবে বেড়েছে ডিএস30। বৃহস্পতিবার সর্বমোট লেনদেন হয়েছে 379 কোটি 80 লাখ টাকা, যা গতকালের তুলনায় কিছুটা বেশি। এদিন 102টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 120টির এবং অপরিবর্তিত ছিল 68টির দর। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মর্যাদা, নিরাপত্তা ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গঠিত এই ফাউন্ডেশন মানবিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছে। ফাউন্ডেশন এ পর্যন্ত 119.98 কোটি টাকা তহবিল সংগ্রহ করেছে, যার মধ্যে যাচাই বাছাই শেষে 116.21 কোটি টাকা বিতরণ হয়েছে। এর আওতায় 829টি শহীদ পরিবার ও 6,471 জন আহত জুলাই যোদ্ধা আর্থিক সহায়তা পেয়েছেন। টেকসই পুনর্বাসনের অংশ হিসেবে প্রশিক্ষণ, চাকরি ও স্বনির্ভর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ নারী মানেই সুস্থ আগামী প্রজন্ম, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্যাম্পেইন। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ন্যাপকিন বিতরণ কার্যক্রম হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ডাকসুর আয়োজনে এবং এবি গ্রুপের হাই কেয়ার বেবি ও ফিমেল হাইজিন প্রোডাক্টসের সৌজন্যে হলের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। রাজধানী ধানমন্ডিতে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী এ আয়োজন হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ও প্রিন্সিপাল ডক্টর রেজওয়ান আফরোজ স্মরণে। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা, বন্ধুত্ব ও দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে বলেও জানান আয়োজকরা। সরকারের বিভিন্ন প্রকল্পে কাজের স্বচ্ছতা নিশ্চিতে পিপিই সংস্কার করা হচ্ছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাজধানীর একটি হোটেলে ICMAB এর 25তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের উন্নয়নে দুর্নীতিমুক্ত ব্যবসা বান্ধব অর্থনীতির যাত্রায় নিজেদের মেধাশক্তির প্রমাণ রাখবে সদ্য গ্র্যাজুয়েটরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NBRA চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ ICMAB সদস্যরা। আর এই ছিল বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।